নমস্কার, ভয়েস অফ কমন ম্যানের থেকে আমি জয়ন্ত আরও একবার আপনাদের সঙ্গে। আমাদের আরজি কর আন্দোলন চলছে। যা মনে হচ্ছে যেদিকে আন্দোলন যাচ্ছে, সরকারের যা ভাবসা, প্রশাসন যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে আমাদের এই আন্দোলন দীর্ঘায়িত হবে। একটা আন্দোলন যখন হয় তখন অনেক নতুন নতুন বিষয় চলে আসে, নতুন নতুন বিষয় উঠে আসে। প্রতি মুহূর্তে আপডেট আপনারা এখন বৈদ্যুতিন মাধ্যমগুলোতে পাচ্ছেন, বিভিন্ন ইউটিউবাররা দিচ্ছে। আমি সেই বিষয়ে আজকে নতুন করে গেলাম না। আমি যেটা আজকে বলতে চাইছি সেটা হচ্ছে স্লোগান। দেখুন, যখন কোনো একটা আন্দোলন, যখন আমাদের কি হয়, আমাদের মস্তিষ্কে কিন্তু একটা কারফিউ জারি থাকে, স্বৈরাচারের শাসনতন্ত্রের। আমরা ভয় পাই। ভয় একটা বড় সংক্রামক ব্যাধি। আমরা প্রতি মুহূর্তে না ওটা ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত হই। ঠিক ততটাই সংক্রামিত হচ্ছে সাহস। আমরা সেই ভয়টা কাটিয়ে আজকে সেই সাহসের পথে নেমেছি। আর তখনই আমরা ইতিহাস যদি দেখি, সেই একদম বাস্তিল দুর্গের পতনের সময় থেকে এখন পর্যন্ত যখনই নাগরিক সমাজ পথে নেমেছে, তখনই তৈরি হয়েছে নতুন নতুন স্লোগান। শুধু নাগরিক সমাজ না, ভোটের রাজনীতির জন্য আমাদের এই বাংলায়, সারা পৃথিবীতে, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, স্বাধীনতার আন্দোলনের জন্য আমরা নতুন নতুন স্লোগান পেয়েছি, যা মানুষকে উদ্বুদ্ধ করেছে। আমাদের কিছু স্লোগান যা কিন্তু চিরকালীন হয়ে উঠেছে। মনে হচ্ছে এই জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এটাও চিরকালীন হয়ে যাবে। আসুন আজকে আমরা একটু সেই ধরনের স্লোগান যেগুলো চিরকালীন হয়ে গেছে এবং তার বাইরেও যেগুলো বিভিন্ন সময় আমরা আন্দোলিত হয়েছি, সেটা ভোটের বাজারে হোক, নাগরিক আন্দোলনে হোক, বিভিন্ন সময়, সেই স্লোগান নিয়ে আজকে একটু কথা বলি। একটু দেখে নিই স্লোগান কিভাবে এসেছে। স্লোগান শব্দটা, স্লোগান হচ্ছে একটা ইংরেজি শব্দ, মূল হচ্ছে কিন্তু স্কটিশে যদি আমরা দেখি তাহলে স্লোক মানে হচ্ছে সেনাবাহিনী, গ্রাম মানে হচ্ছে স্বর্গ, কোলাহল, সেনাবাহিনীর কোলাহল। এই সেনাবাহিনীর কোলাহল থেকে আমরা পাচ্ছি স্লোগান, যেটা আদতে ইংরেজি শব্দে পরিণত হওয়ার পর আজ বাংলা, আন্তর্জাতিক, খালি বাংলা বলা ভুল, যে কোনো ভাষায় এই একটা শব্দ তৈরি হয়ে গেছে স্লোগান। সত্যি সেনাবাহিনীরা যেরকমভাবে কলরব করে, যুদ্ধে এগিয়ে যায়, স্লোগান এমনই একটা বিষয় যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি আরজি করের ক্ষেত্রে, যে যেন আমরা একটা যুদ্ধ প্রস্তুতি নিয়েছি আর সেখানে এগিয়ে যাচ্ছি। এই যে আন্দোলনটা আমাদের চলছে, বারবার ফিরে আসে স্লোগানের কথাতেও। এই যে আমাদের আরজি কর আন্দোলন চলছে, উই ওয়ান্ট জাস্টিস, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, যে একটু আগে বলছিলাম আমাদের মগজে যে কারফিউটা জারি ছিল, সেটা ভেঙে আমরা বেরিয়ে এসেছি। কারা নেই বলুন তো এই আন্দোলনে? আজকে মৃৎশিল্পীরা যেমন আছে, পতিতালয়ের থেকে যারা সেখানে শ্রমজীবী, সেই পতিতালয় শ্রমজীবী নারীরা যেমন রয়েছে, তেমনভাবে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তারাও রয়েছে। আর আমাদের মতন মধ্যবিত্ত শ্রেণী, যারা আসলে দেখা গেছে ঘর থেকে বের হয়ে আসলেই আন্দোলনটা নিজেদের হাতে তুলে নেয়, কোনো দলহীনভাবে, রাজনৈতিক দলহীনভাবে আজকে আমরা যারা পথে নেমেছি, তারা কিন্তু নতুন নতুন মেধাদীপ্ত স্লোগান তৈরি করেছে। এই স্লোগানের মেধা কিন্তু একটা সময় হারিয়ে গিয়েছিল। সেটা হওয়ারই কথা। তার কারণ আমরা পশ্চিমবঙ্গের মধ্যে যখন সেই 1977-এ বামফ্রন্ট আসার পর দীর্ঘ 34 বছর, যেখানে আসলে আন্দোলন ছিল দমনের, মানে যে করে হোক আন্দোলনকে দমন করে দাও, আর তারপর 2011-র পর আজ পর্যন্ত এই তৃণমূলের জামানা, এইখানে আমরা মধ্যবিত্ত শ্রেণীদের মাথায় ওই যেটা বললাম কারফিউ জারি ছিল। তাই মেধাটা আমরা কাজে লাগাতে পারিনি আন্দোলনে, বিপ্লবে। আমরা যদি দেখি স্লোগান ভারতবর্ষের ক্ষেত্রে, যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, ইংরেজ শাসন, তখন অনেক সুন্দর সুন্দর স্লোগান তৈরি হয়েছিল। ধরুন, গো ব্যাক সাইমন। এমন কোনো মানুষ ছিল কি
এমন কোনো ভারতীয় ছিলেন কি যারা এই স্লোগানের সঙ্গে তাল মেলায়নি? সাইমন ফিরে যাও। কিছু স্লোগান, সবকটাই যাব না, অনেক স্লোগান এই সময় তৈরি হয়েছে, কিছু স্লোগান যা আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। 1942 ভারত ছাড়ো, গান্ধী ডাক দিলেন আর কি বলেন, ইংরেজ তুমি ভারত ছাড়ো। এখন ইংরেজ নেই, এই স্লোগানের হয়তো প্রাসঙ্গিকতা নেই, কিন্তু ডু অর ডাই, করবো অথবা মরবো, আজ কি আমাদের জাগিয়ে তোলে না? এখন বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে এই করব অথবা মরব, ডু অর ডাই, আমাদেরকে সমানভাবে উদ্দীপ্ত করে। 1943 পরাধীন ভারতকে স্বাধীনতার স্বপ্ন নিয়ে নেতাজি ডাক দিলেন, তার আজাদ হিন্দ বাহিনীকে উদ্দেশ্য করে বললেন, দিল্লি চলো। সে কি ডাকের মহিমা ভাবুন। আজও দেখবেন যে কোনো আন্দোলনে আমরা রাজধানী থেকে অবস্থানের জন্য আমরা সেই একই ডাক দিই, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, দিল্লি চলো, দিল্লি অভিযান। আর জয় হিন্দ, সে তো এখনো সমানভাবে বিখ্যাত। আর এই সবকে ছাপিয়ে গিয়েছে একটা কথা, যে কথা 1929 সালে পরাধীন ভারতে বলেছিলেন বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং, যা এখন আমরা যে কোনো মিছিলে, মিটিংয়ে, যে কোনো আন্দোলনে বলি, সেটা হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। অনেকে বলেন এইটা ভগৎ সিং তৈরি করেছিলেন। না, ভগৎ সিং বলেছিলেন, যখন 1929 সালে দিল্লির আইনসভায় তিনি এবং বটুকেশ্বর যখন আক্রমণ করেন, তখন বলেছিলেন, এবং আদালতে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। মাওলানা হাসরাত মোহান একজন উর্দু কবি ছিলেন, যিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এই ইনকলাব জিন্দাবাদ, যার বাংলা অনুবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক, যা আমাদেরকে উদ্বুদ্ধ করে রাখে, যা 70-এর দশকে বা তারও আগে থেকে বাংলায় আমরা যে কোনো মিছিল, মিটিংয়ে বলে এসেছি, সেইটা রচনা করেছিলেন। 1947 15ই আগস্ট বহু প্রতীক্ষিত স্বাধীনতা আমরা অর্জন করেছি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু। 1950 তিনি বললেন, হিন্দি চিনি ভাই ভাই, অর্থাৎ চীন এবং ভারত একই, যেন ভাই ভাই। এই স্লোগান কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। এরপর আসুন 1965 ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত জয়লাভ করেছে। কিন্তু একটা যখন জয়লাভ করছে বা একটা যখন যুদ্ধ চলছে, যুদ্ধের নীতিই তো হচ্ছে যে ভারতীয় বলা বলে দেশের যারা নাগরিক আছে তাদেরকে সঙ্গে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করা। লাল বাহাদুর শাস্ত্রী এই সময় দিলেন সেই বিখ্যাত স্লোগান, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক, জয় জওয়ান জয় কিষান। যুদ্ধ শেষ, পরিস্থিতি বদলাচ্ছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে ইন্দিরা গান্ধী। যুদ্ধ শেষ, ভারতের জয়লাভ, কিন্তু সেই স্লোগান কিন্তু রয়ে গেছে। তারপর আসুন 1967 নির্বাচন, যে নির্বাচনে কংগ্রেস হয়তো বেকায়দায় পড়ে যেতে পারত, কিন্তু সেখানেও সেই হাতিয়ার স্লোগান, প্রোগ্রেস থ্রু কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের মধ্যে দিয়েই উন্নয়ন। মানুষ কিন্তু বিশ্বাস করছে। আসলে স্লোগান এমন একটা বিষয় না, যেটা যদি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া যায়, মানুষের হৃদয়ে যদি ছুঁয়ে যায়, তখন মানুষ সেই স্লোগান যারা দিচ্ছে তাদেরকে বিশ্বাস করে। ঠিক যেভাবে গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, এই বুঝি বিজেপি চলে এলো, এই বুঝি বিজেপি আসলো, বিজেপি বিপুল আসন নিয়ে তারা আসছে, কিন্তু একটা মাত্র স্লোগান যা মানুষকে ভরসা করিয়েছে, যা মানুষ হৃদয় থেকে গ্রহণ করেছিল, মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেছিলেন, বাংলা নিজের মেয়েকেই চাই।
তা এইরকম স্লোগান, আজকে আমি স্লোগানের ইতিহাস নিয়ে বসিনি, কিন্তু যখন নাকি এই চারিদিকে এত নতুন নতুন স্লোগান চলছে তখন মনে হয় একটু পিছনে ফিরে যাই, আবার একটু পিছনে যাই আমরা। 71-এর নির্বাচন, আবার একটু পিছনে যাই আমরা, সর্বভারতীয় নির্বাচনের কথা বলছি, 71-এর নির্বাচন। তখন যদি আমরা দেখি আমাদের দেশের অবস্থা, আর্থিক অবস্থা কিন্তু তখন আমাদের এখনকার মতো নয়। এখন তো তবু আমরা দুমুঠো ভাত ডাল আমাদের মতো সাধারণ মানুষরা ঠিক কোথাও থেকে না কোথাও থেকে জুটি। তখন কিন্তু ভারতবর্ষের অন্যতম একটা সমস্যা ছিল গরিব। ইন্দিরা গান্ধী সেই স্লোগান দিলেন 71-এ যে নির্বাচন, সেখানে গরিবই হটাও। এই একটা স্লোগান মানুষ অন্তর থেকে বিশ্বাস করলো, মানুষগুলো ঠিকই তো, যত গরিব আছে সেটাকে দূর করতে হবে, তাহলেই আমরা হয়তো একটু ওপর দিকে উঠে আসবো, দুবেলা দুমুঠো অন্ন জুটবে, আমাদের বাসস্থান হবে, শিক্ষা হবে। এই স্লোগানকে বিশ্বাস করেছিল মানুষ, আর ইন্দিরাকে ইতিহাস বলে বিপুল ভোটে ক্ষমতায় নিয়ে এসেছিল। স্লোগানের মহিমা কোথায় জানেন তো? যে ইন্দিরা এই স্লোগানের, শুধু স্লোগানের উপর ভর করে বলবো না, স্লোগানের একটা মহিমা বলতে পারেন, যে ইন্দিরা স্লোগানে মানুষ বিশ্বাস করে তাকে ভোট দিয়েছিল। দেশে যখন জরুরি অবস্থা জারি হলো, তারপর যখন ইন্দিরা আবার ভোটে এলেন, তখন একটা স্লোগান যা মানুষকে, যা ইন্দিরার গদি নাড়িয়ে দিয়েছিল, ইন্দিরা হটাও দেশ বাঁচাও, ইন্দিরা হটাও দেশ বাঁচাও। এই যে স্লোগান, এই স্লোগান কিন্তু তৈরি হয়েছিল আরেকটা স্লোগানের জবাব দিতে। আমরা এরপরে দেখবো অনেক জবাবি স্লোগান আমরা পেয়েছি, যে একটা স্লোগানের বদলে আরেকটা স্লোগান। এই যে ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা, অসমের বিখ্যাত দেবকান্ত বড়ুয়া, সেই দেবকান্ত বড়ুয়া এই স্লোগান একটা তৈরি করেছিলেন। তার জবাব দিতে মানুষ তৈরি করেছিল, বা বিরোধীরা তৈরি করেছিলেন, ইন্দিরা হটাও দেশ বাঁচাও। এরপর আসি 1984। 1984 31 অক্টোবর ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়। ভারত আবার আরেকটা সাধারণ নির্বাচনের মুখোমুখি হয়। দেখুন, আমাদের এই ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় বলবো না, বিশ্ব সংস্কৃতিতে যখন কেউ মারা যায় তার পরিবারের প্রতি না আমরা একটু সহানুভূতিশীল হই। তখন যা তারা অন্যায় করেছে, ন্যায় করেছে না, এইগুলো বিচার আমরা করি না। মনে হয় একটা কথাই বলি, মানুষটা ভালো ছিল। আমরা তখন কঠোরতম সমালোচনায় যাই না। আমরা এরপরে যে নির্বাচন দেখতে পাচ্ছি, কংগ্রেসের প্রতি সহানুভূতির হাওয়া সারা ভারত জুড়ে কংগ্রেসকে আবার ফিরিয়ে দিল দিল্লিতে। পরবর্তী প্রধানমন্ত্রী হলেন রাজীব গান্ধী। এই সময় এই ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যে লোকসভা নির্বাচনে আমরা গেলাম, সেখানে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, যা কেবল কংগ্রেস সমর্থকদের, মানে কংগ্রেস পার্টির যারা প্রত্যক্ষ রাজনৈতিক পার্টি করেন তাদের না, সমর্থক সাধারণ মানুষ তারাও মুখে মুখে সেই একটা কথাই বলতেন, জব তক সূরজ চাঁদ রহেগা ইন্দিরা তেরা নাম রহেগা। এই যে সময়কালটা, এই সময়কালটা ঠিক আগে 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 বলা যায় বাংলার রাজনীতিতে স্লোগানের একটা স্বর্ণযুগ। স্লোগান ভালো, স্লোগান খারাপ, জবাবি স্লোগান, যে স্লোগান মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, সেই ধরনের স্লোগান বাংলায় আমরা পাচ্ছি। সেটা ঠিক কি ভুল, সেইটা বিচার আপনারা করবেন, সেই স্লোগানের বিচার। কিন্তু আমরা বেশ কিছু স্লোগান, মেধাদীপ্ত স্লোগান এই সময় আমরা পাচ্ছি। বাংলা স্লোগানে আমরা যদি দেখি, বাংলা স্লোগান সেই শরৎ পণ্ডিতের সময় থেকে শুরু, তারও আগে ছিল। মধ্যে পড়ি যেমন কিছু বাণিজ্যিক স্লোগান, বাংলা খুব বিখ্যাত একটা স্লোগান, এটা কিন্তু কোনো প্রমোশন নয়, মনে পড়ে গেল কথায় কথায় তাই বলছি, বাঙালির জীবন, বাংলার জীবনের অঙ্গ বড়দিন। এই যে বাংলার জীবনের অঙ্গ, দেখো আমাদের কিন্তু টাচ করে যায়, ছুঁয়ে যায়। তার মানে আমি বাঙালি আর আমাদের জীবনের অঙ্গ
বর্ণিলটা তাহলে ব্যবহার করি। মেধা সম্পন্ন, ঐতিহ্যের উত্তরাধিকার বলতে পারেন ট্যাগ, কিন্তু এটা এক ধরনের স্লোগান। আবার ধরুন কত সহজ একটা বাণী লোকনাথের, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি উদ্ধার করিব, যে একটা বাণী আজ তা লোকনাথ ভক্তদের কাছে একটা স্লোগান চলে এসে গেছে। আবার ধরুন আরেকটা স্লোগান, নেতাজি ফিরে আসবে। ওই আমি সেই গুরুদেবের ঠিক কি ভুল তার বিচার আমরা করবো না, আমরা সেখানে বসি কিছু ধর্মীয় স্লোগানের কথা বলছি, যেগুলো বাংলায় কিন্তু আজও জনপ্রিয়। এবার এই ধর্মীয় স্লোগানের বাইরে আমি যাই, আসি রাজনৈতিক স্লোগানে। আসলে রাজনীতির এই মাঠের মধ্যে মেঠো রাজনীতি থেকে, মানুষের রাজনীতি থেকেই তো উঠে আসছে স্লোগান। সেই স্লোগান যেগুলো আমাদেরকে বরাবর জাগিয়ে রাখে। দেখি একটু বাংলার কিছু স্লোগানের কথা। তেভাগা আন্দোলনে অন্যতম স্লোগান ছিল লাঙল যার জমিদার। একটু ভাবুন, যারা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা যুক্ত ছিলেন না সরাসরি, সেই কৃষক শ্রেণী, তাদের কিন্তু মগজে ঢুকে গিয়েছিল। ঠিক যেভাবে ওই মগজে স্বৈরাচারী শাসকতন্ত্র কারফিউ জারি করে দেয়, সেই কারফিউকে ভাঙার জন্য এই একটা মাত্র লাইন, লাঙল যার জমিদার, এইটাকে মানুষ বিশ্বাস করেছিল, কৃষক শ্রেণী বিশ্বাস করেছিল, আর তাই সফল হয়ে উঠেছিল তেভাগা আন্দোলন। আবার দেখুন 60-এর দশকে বামপন্থীদের তৈরি একটা স্লোগান, ভিয়েতনামে যোদ্ধাদের সমর্থনে তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। তা আমরা কতটা তখন ওই তাদেরকে আমাদের মধ্যে কতটা উদ্দীপনা তৈরি করেছিল হয়তো আমরা সাধারণ মানুষের মধ্যে, সেইটা একটা হচ্ছে গবেষণার ব্যাপার। তার কারণ সেই সুদূর ভিয়েতনামে যোদ্ধারা লড়াই করছেন, তাদের সমর্থন আমরা করছি ঠিকই, কিন্তু আমরা একবার তো ঝাঁপিয়ে পড়িনি সেই তোমার নাম আমার নাম এই আন্দোলন শুনে। কিন্তু এই আন্দোলনটা বা এই স্লোগানটা কিন্তু এখনো টিকে রয়েছে। বিভিন্ন সময় এইটা পরিবর্তন হয়েছে। যেমন ধরুন এই আন্দোলনের অনুকরণে তৈরি হয়েছে তোমার গ্রাম আমার গ্রাম নন্দীগ্রাম, তোমার স্বর আমার স্বর আরজিকর, তোমার ঘর আমার ঘর আরজিকর। এই হচ্ছে একটা স্লোগানের মহিমা। ঠিক এইরকম সময়তেই বাংলা রাজনীতিতে একটা উত্তাল সময় গেছে। যুক্তফ্রন্ট, নকশাল আন্দোলন, কংগ্রেসের সঙ্গে সিপিআই এর মেলবন্ধন, বিভিন্ন বামপন্থী দলগুলো নিয়ে নতুনভাবে একটা ফ্রন্ট তৈরি। বামফ্রন্ট আসার আগে পর্যন্ত একটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরই একটা উত্তাল সময় গেছে। আর সেই সময় রাজনীতিতে যুক্ত থাকতে অনেক মেধাবী মধ্যবিত্ত মানুষেরা। বাংলা কিন্তু অনেক মেধাদীপ্ত স্লোগান। বলো তো, সেকেন্ডটা হলো না, বলো। এইরকম একটা সময়তে এই 60-এর দশক, 70-এর দশক, 50-এর দশক, এই সময়গুলোতে বাংলা কিন্তু অনেক মেধা সম্পন্ন স্লোগান পেয়েছে। যে কোনো স্লোগান তো একটা মেধা সম্পন্ন স্লোগানগুলো তো তৈরি হয় একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে, এবং যখন মধ্যবিত্ত মানুষ, মেধা সম্পন্ন মানুষেরা যখন সেই আন্দোলনে উত্তাল সময় সাথী হয়ে যায়, তখন আমরা কিন্তু পাই অনেক বুদ্ধিদীপ্ত স্লোগান। যেমন ভোট দেবেন কোথায়, জোড়া বলদ যেথায়। কংগ্রেসের কথা বলা হচ্ছে এখানে, কংগ্রেসের স্লোগান ছিল এই স্লোগান। আবার দেখুন এই স্লোগানের উত্তরে বা স্লোগানের বদলে কিন্তু আমরা আবার অনেক স্লোগান পেয়েছি। এই ভোট দেব কোথায়, ভোট দেবেন কোথায়, জোড়া বলদ যেথায়, এই উত্তরে আমরা পাচ্ছি ভোট দেবেন বাঁচতে তারা হাতুড়ি কাস্তে। এর উত্তরে সেই সময় কিছু স্লোগান হতো যে স্লোগানের বদলে স্লোগান, স্লোগানের উত্তর স্লোগান। এর উত্তরে সিপিএম বলতে শুরু করলো জোড়া বলদের দুধ নাই, কংগ্রেসেরও ভোট নাই। সঙ্গে আরেকটা স্লোগান সেই সময় সিপিআইএম তৈরি করেছিল, যা দীর্ঘদিন প্রত্যেকটা আন্দোলনে এখনো মিটিংয়ে মিছিলে তারা বলেন
ভোট দেবেন বাঁচতে, তারা হাতুড়ি কাস্তে। এখানে কিন্তু থেমে যায়। সেই সময় চীন ভারত যুদ্ধ হয়েছে। সিপিএম এর একটু চীনপন্থী সিপিএম এর নেতারা ছিলেন। এবার এই ভোট দেবেন বাঁচতে, তারা হাতুড়ি কাস্তে, এর উত্তরে কংগ্রেস সেই সময় তৈরি করলো চীনের চিহ্ন কাস্তে হাতুড়ি, পাকিস্তানের তারা। এখনো কি বলতে হবে দেশের শত্রু কারা? সেই সময় আমরা ছিলাম না, কিন্তু অনুমান করা হয় এবং ইতিহাস বলে এই স্লোগানও কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। তারপরেও সিপিএম জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল যেহেতু সিপিএম এর ওই একটা স্লোগান, যে আমাদের মানুষের মধ্যে কোথায় একটা ভরসা জাগিয়েছিল যে বাঁচতে হলে কাস্তে হাতুড়িকে তারাকেই ভোট দিতে হবে। ঠিক এইরকম সময় বা এর পরে পরে ষাটের দশকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্লোগান যা তরুণ সমাজ, আবেগী যুবক সমাজকে নাড়িয়ে দিয়েছিল এবং সেই স্লোগানের উপর ভর করে, বিশ্বাস করে তারা যোগ দিয়েছিলেন নকশাল আন্দোলনে। কি সেই স্লোগান? স্লোগানে লেখা হতো বন্দুকি ক্ষমতার উৎস, বলা হতো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। আজও বিভিন্ন জায়গায়, বিভিন্ন সাহিত্যে এইগুলো কিন্তু, এই ধরনের শব্দ কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাই এই যে স্লোগানের এই রকম মহিমা, এই স্লোগান কিন্তু কখনো কখনো, আমার ব্যক্তিগত মত, যে কখনো কখনো একটু কুলসিত হয়েছে, ব্যক্তি মানুষকে আঘাত করেছে, দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে, যা আসলে সেই ব্যক্তি সত্তাকে বা স্লোগানে নিজস্ব যে একটা ঘরানা রয়েছে, যা মানুষকে উদ্বেলিত করে, যা মানুষকে উত্তেজিত করে, যা মানুষকে আন্দোলিত করে, সেইটা যেন কোথায় আঘাত করেছে। আবার বলি, এটা আমার মত। 60-এর দশক বারবার ফিরে যেতে হয়। আসলে এই যে উত্তাল, সেই সময় যে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি না, যে মেঠো রাজনীতি থেকে, মেঠো মানুষদের মধ্যে থেকে, মেধাবী মানুষদের মধ্যে থেকে উঠে আসছে নতুন নতুন স্লোগান। সেই সময় কিছু স্লোগান যা ব্যক্তিকে আক্রমণ করেছে। বামপন্থীরা সেই সময় দেওয়াল ভরিয়ে দিয়েছিল একটা স্লোগান। কংগ্রেসের তৎকালীন পশ্চিমবঙ্গের বিখ্যাত নেতা অতুল্য ঘোষ ছিলেন, চোখে দেখতে পারতেন। সিপিএম সেই সময় দেওয়ালে লিখল, 2 আনা সের বেগুন কিনে মন হলো প্রফুল্ল, বাড়িতে এনে কেটে দেখি সবই কালো। ইন্দিরা গান্ধীকে জুড়ে দিয়ে সেই সময় তৈরি হয়েছিল আরো এক স্লোগান, যা আসলে ব্যক্তিকেই আক্রমণ করে। ইন্দিরা মাসি বাজায় কাশি, প্রফুল্ল বাজায় ঢোল, আয়না অতুল্য খেতে আসবি কানা বেগুনের ঝোল। ঠিক এরই অনুকরণে কংগ্রেস তৈরি করেছিল জ্যোতি বসুকে নিয়ে। এরপরে কংগ্রেস প্রতীক গেল বদলে, আর স্লোগানও গেল বদলে। কংগ্রেসের এলো হাত ছিল। সিপিএম সেই সময় নির্বাচনের অন্যতম স্লোগান তৈরি করেছিল, দেওয়ালে দেওয়ালে লিখেছিল, দেখলেও হাসি পায়, কাটা হাত ভোগ চায়। কংগ্রেসের স্লোগান তুলল, সিপিএম এর 3টে গুণ, মার দাঙ্গা আর খুন। ভাবুন একবার, আমরা ভারতবর্ষে যে স্লোগান পেয়েছি, সেই ইনকলাব জিন্দাবাদ, ডু অর ডাই, জয় হিন্দ, দিল্লি চলো, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। স্বাধীন ভারতে আমরা পেলাম হিন্দি চিনি ভাই ভাই, জয় কৃষক, জয় জওয়ান। আস্তে আস্তে কোথায় যেন এই স্লোগানের অবনমন হচ্ছে। এইটা অবনমন হতে হতে এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যখন কংগ্রেস তো বলে ওঠে, প্রসঙ্গত বলি, সিপিএম বরাবরই একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যে আমরা যাই করি, যে কোনো আন্দোলনই করি, আমরা সাধারণ মানুষকে নিয়ে করি। আমাদের ব্রিগেড আছে, তাহলে তার খরচা কে দেবে? সাধারণ মানুষ দেবে। কৌটো নিয়ে বাড়ি বাড়ি যেত, তারা পয়সা তুলত। সামনে নির্বাচন আছে, নির্বাচনের খরচ কে দেবে? আমরা দেবে, পশ্চিমবঙ্গের মানুষ দেবে। তাই কৌটো নিয়ে বাড়ি বাড়ি যেত, পয়সা তুলত। মনে আছে ছোটবেলায় আমার বাবা স্বর্গত পিতা ছিলেন সিটুর কর্মী, মা ছিলেন মহিলা সমিতির। তা ছোটবেলা থেকে দেখেছি
যখনই ব্রিগেড থাকতো বাড়িতে রুটি তৈরি হতো আর ভেলি গুড় আসতো, ঠোঙায় সেই রুটি আর ভেলি গুড় দিয়ে নিয়ে নিয়ে যাওয়া হতো এবং ব্রিগেডে যারা সামিল হতো তাদেরকে সেটাই টিফিন দেওয়া হতো। সময় বদলেছে, রুটি ভেলি গুড় বিরিয়ানিতে এসছে। যে সাধারণ কর্মীরা বামফ্রন্টে ছিলেন, সিপিএমে ছিলেন, যে আদর্শ থেকে ছিলেন, সেগুলো আস্তে আস্তে দেখা গেছে প্রমোটার এসছে, লাফাঙ্গা এসেছে, পার্টি চলে গেছে, যেটা এখন তৃণমূলের মধ্যে আমরা দেখতে পাই। সেই সময় এই যে সিপিএম এর এই যে সংস্কৃতি, পয়সা তোলার সংস্কৃতিকে নিয়ে বেঁধেছিল কংগ্রেস এমন একটা লাইন, যা সত্যি সে সময় আমার ভালো লাগেনি। তার কারণ মনে হয়েছিল এই যে কমিউনিজম আন্দোলন আপনি বিশ্বাস করতে পারেন বা নাই পারেন, সিপিএম কিন্তু কমিউনিস্ট নয়, আবার বলি এটা আমার ব্যক্তিগত মত। তা সেই কমিউনিজমকে কোথায় যেন আঘাত করেছিল, তবু বলি তারা তৈরি করেছিল একটা স্লোগান যা কংগ্রেস কর্মীদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। দিনের বেলা কৌটো নাড়ায়, রাতের বেলা ফিস্ট, দিনের বেলা কৌটো নাড়ায়, রাতের বেলা ফিস্ট, এরাই আবার চেঁচিয়ে বলে আমরা কমিউনিস্ট। আবারও বলছি, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে। যাক, এবার আমরা বাংলার থেকে আবার একটু ভারতের দিকে তাকাই। তার মাঝে বলি, এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলায় আসছে বামফ্রন্ট ক্ষমতায়। আর সরকার যখন ক্ষমতায় থাকে, ক্ষমতায় যারা থাকে তারাই সরকার, ভুল বললাম, যখন একটি দল নির্বাচনের মধ্যে দিয়ে একটা প্রতিষ্ঠিত হয়ে যায় এবং দিনের পর দিন যখন তারা সেইখানেই তারা রাজত্ব চালিয়ে যায় এবং কোনো আন্দোলন, নতুন করে একটা বড় আন্দোলন যখন উঠে আসে না, তখন কিন্তু সেই মন খারাপ স্লোগান আমরা পাই না। আমরা আবার স্লোগান পাচ্ছি নন্দীগ্রাম আন্দোলনের সময়, এবং তারপরে আবার দেখুন একটা স্লোগান, একটা ভাটা, এবং এখন পাচ্ছি। এর মাঝে আবার আমরা একটু ভারতের দিকে তাকাই। 1989 নির্বাচনের কথা মনে আছে? তখন আমরা খুব ছোট, যারা এখন আমরা 50-এর দোরগোড়ায়, তখন খুব ছোট না, হ্যাঁ, কিন্তু মনে আছে সেই সারা ভারতবর্ষে গলি গলিতে, সত্যি করেই গলি গলিতে লেখা হয়ে গিয়েছিল, গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। কংগ্রেসের প্রার্থী রাজীব গান্ধী সে বছর হেরে গিয়েছিলেন। মানুষ এই স্লোগানটাকে বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করেছিল সত্যি বোফোর্স কেলেঙ্কারি, যা সত্যি এখনো প্রমাণিত হয়নি। এটাই হচ্ছে আশ্চর্য। আমরা সাধারণ মানুষরা কখন যে কখন কাকে কি বিশ্বাস করে ফেলবো এবং গদি থেকে নামিয়ে দেবো, আমরা বুঝে উঠতে পারি না। এরপর আসলো ভিপি সিং এর জামানা। তারপরের ইতিহাসে আমরা যাচ্ছি না, তার কারণ আমরা এখানে কয়েকটা মাত্র স্লোগানের কথা উল্লেখ করতে চাইছি। এরপরে আমরা আরও একটা জনপ্রিয় স্লোগান পাচ্ছি, শাইনিং ইন্ডিয়া। তার মধ্যে অটল বিহারী বাজপেয়ী এসছেন, তার সময় বেশ কিছু স্লোগান তৈরি হয়েছে। অটল বিহারী বাজপেয়ী যখন তৃতীয়বারের জন্য যখন তিনি যাচ্ছেন নির্বাচনে, তখন তিনি ভারতবর্ষে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত করেছেন, ভারতকে বিশ্বের অন্যতম দেশ করে দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সময় বলা হয়েছিল একটা স্লোগান, শাইনিং ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া কিন্তু উঠছে। মনে করা হয়েছিল সাধারণ মানুষ সত্যি এটাতে সাড়া দেবে, কিন্তু দেয়নি। তখন কংগ্রেস তার বিপরীতে যে স্লোগান তৈরি করেছিল, মানুষ কিন্তু তাতেই সাড়া দিচ্ছিল। আসলে সাধারণ মানুষ কি শাইনিং ইন্ডিয়া, 4 লেনের রাস্তা তৈরি হয়েছে, বিমানবন্দর, এত কিছু বোঝে না। কংগ্রেস যে স্লোগানটা তৈরি করেছিল, সেইটা মানুষ অনেক বেশি আপন করে নিয়েছিল, তাই দুহাত উপর করে কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল। কংগ্রেস কাহা আম আদমি কা সাথ, এই যে আম আদমি কা সাথ স্লোগানের মধ্যে মিশেছিল, মানুষ ভরসা করে। আবারও বলছি, স্লোগানের মধ্যে দিয়ে আমি কিন্তু রাজনৈতিক ইতিহাস পড়ার চেষ্টা করছি না, তার জন্য অনেক প্রাপ্য মানুষরা রয়েছেন যা সেই রাজনৈতিক ধারাবাহিকতার ইতিহাস আপনাদেরকে, রাজনৈতিক ধারাবাহিকতা আপনাদেরকে জানাবেন, শোনাবেন। যদি কখনো সুযোগ হয় আমিও শোনাবো।
আমি কেবল স্লোগান, কিছু কিছু স্লোগান যা ভারতের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে, আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, যা কখনো পুরনো হয়নি, যা বারবার কথায় কথায় ফিরে আসে, আমি কেবল আজকে যখন নতুন নতুন আরো স্লোগান তৈরি হচ্ছে এই আমাদের এই নাগরিক আন্দোলনে, তখন একটু আমরা অতীতটা বোঝার চেষ্টা করছি, অতীতের স্লোগানগুলো একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছি। চলে আসুন আবার আরেকটা নির্বাচন। আসলে নির্বাচনের মধ্যে দিয়েই তো অনেক স্লোগান তৈরি হয়। যেমন আমরা পাচ্ছি আরেকটা নির্বাচন পশ্চিমবঙ্গে, চুপচাপ ফুলে ছাপ। অর্থাৎ তুমি মন মুখে দেখাও যে হ্যাঁ আমি আপনাদেরকেই ভোট দেবো, সিপিএমের উদ্দেশ্যে বলছে। মিছিলে যাও, কিন্তু ভোটটা গিয়ে চুপচাপ ফুলে দিয়ে আসো। ভাবতে পারছেন তার কি গভীরতা? যার জন্য 2011 সালে আমরা 34 বছরে বামফ্রন্টকে সরিয়ে মমতা ব্যানার্জিকে পেয়েছি। এবং হয়তো কথাটা রাজনৈতিক হয়ে যাবে, এখন কিন্তু আমরা পস্তাচ্ছি। তার কারণ 34 বছরের বাম জামানা অবসান করার জন্য নয়, সেটা খুব প্রয়োজন ছিল, বিশ্বাস করুন খুব প্রয়োজন ছিল। ঠিক যতটা প্রয়োজন আজকে পারলে আজকেই এই তোলামুলিদের, এই লুম্পেনদের ক্ষমতা থেকে সরানো। যাই হোক, বারবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আবার ফিরে আসি। আবার নির্বাচন, কংগ্রেসকে সরিয়ে মোদি আসলেন। আপকে বার 400 পার এবার বলেছিলেন, হয়নি, মানুষ কিন্তু বিশ্বাস করেনি। 2014 সালে বিজেপি স্লোগান ছিল আপকে বার মোদি সরকার। তো এইটা মানুষ বিশ্বাস করেছিল। তারপরে মোদির আরো স্লোগান আমরা পাচ্ছি। মোদির অন্যতম, মোদির অনেকগুলো গুণ আছে, অনেকগুলো যেমন দোষ আছে, যে কোনো মানুষের দোষ নিয়েই তো মানুষ, অনেকগুলো দোষ আছে, যেমন অনেকগুলো গুণ আছে। তিনি খুব সুন্দর সুন্দর স্লোগান তৈরি করতে পারেন। যেমন মোদি বললেন চৌকিদার জেগে আছে, আর কংগ্রেস তার উত্তরে দিলেন চৌকিদার চোর হ্যায়। দুটোই কিন্তু সমানভাবে জনপ্রিয় হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম এই চৌকিদার, মোদি চৌকিদার এসেছিলেন ক্ষমতায়, যদিও এবার কিন্তু সেই একক গরিষ্ঠতা নিয়ে আসতে পারেনি। যাই আমরা স্লোগানে অনেকটা দূর চলে এসেছি, আপনাদেরকে অনেকক্ষণ আটকে রেখেছি। এবার আমরা ফিরে আসি বর্তমান সময়ে। এই তিলোত্তমার আমরা কি পেলাম? অনেকগুলো নতুন নতুন স্লোগান না আমরা পেয়েছি। অনেক দিন পর স্লোগানের একটা ভাটা যেটা চলছিল, সেই স্লোগানের ভাটাটা কেটে গেল। তার কারণ সেই ছাত্র সমাজ, মেধা সম্পূর্ণ ছাত্র সমাজ, মেধা সম্পূর্ণ বুদ্ধিজীবী সমাজ এই আন্দোলনে যোগ হয়েছে। এত স্লোগান, তার মধ্যে থেকে কয়েকটা মাত্র বেছে নিয়েছি। যেমন এই মুহূর্তে একটা জনপ্রিয় স্লোগান চলছে, যেটা আমি সবার শেষে বলবো। তার আগে একটু দেখে নিই আমরা কি কি স্লোগান পেলাম। আমি একটু লিখে রেখেছি, পয়েন্ট করে রেখেছি আপনাদেরকে শোনানোর জন্য। যে কটা মনে আছে বলি, যতক্ষণ না শরণাপন্ন হতে হয় আমার লেখা। আরেকটা কথা বলি, যদি আবারও বলি, এই আরজিকর আন্দোলনকে সামনে রেখেই আমাদের এই প্রয়াস, ভয়েস অফ কমন ম্যান। যদি আপনাদের ভালো লাগে এবং যদি মনে হয় আমাদের সঙ্গে থাকা উচিত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আজকের এপিসোড কেমন লাগছে, এবং যদি সত্যি কোনো উপদেশ দেওয়ার থাকে আর নতুন কোনো স্লোগান যুক্ত করার থাকে, তাহলে অবশ্যই মন্তব্যে জানান। আমরা পরের কোনো এপিসোডে যদি আপনাদের উৎসাহ পাই, সেই নতুন ধরনের স্লোগান নিয়ে আরেকটা এপিসোড বানাবো। ফিরে আসি আমাদের আরজিকর আন্দোলনের স্লোগানে। অপরাধীর ঘুম ছোটাই, বিচার চাই, বিচার চাই। আমরা শুনেছি জাস্টিস ফর আরজিকর, এটা তো খুবই জনপ্রিয়, নতুন করে উল্লেখ করার জায়গা থাকে না। কিন্তু এই একটা স্লোগান এখান থেকে উঠে এসেছে। ঠিক 70-এর দশকে একটা স্লোগান উঠেছিল, পুলিশ তুমি যতই মারো মায়না তোমার 112। এইবার আমরা দেখতে পাচ্ছি সেই স্লোগান, যেখানে 7 থেকে 70, 8 থেকে 80 সবাই একই সঙ্গে উচ্চারণ করছে, পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। ডার্বি বন্ধ হয়ে যাওয়ার পর একটা নতুন স্লোগান জন্ম হয়েছিল, যা আবার মানুষকে আরো একত্রিত করেছিল। ইস্ট বেঙ্গল, মোহনবাগান সব ভেদাভেদ ভুলে, বাঙাল ঘটি সব ভেদাভেদ ভুলে
একসঙ্গে এসেছিল, বাঙাল ঘুটি একস্বর, আরজি কর। এখন প্রত্যেকটা আন্দোলনে কিন্তু এইটা শোনা যাচ্ছে। আমরা পাচ্ছি আইনামি মশালধর, জাস্টিস ফর আরজি কর। যে কোনো বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ছে তারাও কিন্তু এতে উদ্বুদ্ধ হচ্ছে। সত্যি তো, আজকে 1 মাস পেরিয়ে গেছে, আমরা জাস্টিস পাইনি, আর সেই জন্য আমাদেরকে প্রত্যেক দিন পথে নামতে হচ্ছে, আর নতুন নতুন স্লোগানে রাস্তাঘাট সব মুখরিত হয়ে উঠছে। আরেকটা বলি, যেটা যদিও আরজি করার জন্য নয়, সারা বছরই এইটা চলে যায়। যখন মানুষ পথে নামে তখন একটা স্লোগান স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে, সেটা যে কোনো শাসকের জন্য, আয় দেখে যা মমতা, জনগণের ক্ষমতা। আরও একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছে, আমার ধারণা, আমাদের ধারণা, যারা আমরা সাধারণ মানুষ আমরা এটা বিশ্বাস করছি, এই স্লোগানটা একেবারে সত্যি, যেটা বাংলাদেশ থেকে ধার করা। আসলে স্লোগানের ব্যাপ্তিটা অনেক বড়। বাংলাদেশের থেকে ধার করা স্লোগান, যদিও বললাম আসলে সত্যি কি ধার করা, সেখানকার মানুষ উচ্চারণ করেছে, আমরা সেইটা উচ্চারণ করছি। যেমন খেলা হবে তো বাংলাদেশের কোন এক আওয়ামী লীগ নেতা প্রথম বলেছিলেন, তারপর সেটা পশ্চিমবঙ্গে এসেছে। স্লোগান কখনো সীমারেখা মানে না, সীমান্ত মানে না। যা মানুষকে টাচ করে যায়, যা মানুষকে ছুঁয়ে যায়, তা চলে আসে। তার জন্য আওয়াজ উঠছে, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। আর তারপরেই আমার শোনাতে ইচ্ছা করছে আরো একটা স্লোগান, আওয়াজ তোলো এই তুফানে, রাস্তা ঘরে চা দোকানে। সত্যি সর্বত্র আওয়াজটা ছড়িয়ে দেওয়া যায়। আরেকটা, পুরুষতন্ত্রের বিরুদ্ধে জোরালো এক থাপ্পড়, একটা স্লোগান। এই যখন নাকি একটা কথা উঠছিল যে মেয়েরা রাত্রি করে রাস্তায় থাকবে না, কাজ তাড়াতাড়ি, কি সব বলেছিলেন না, তার বদলে আরেকটা নতুন স্লোগান তৈরি হয়েছিল, এই মেয়ে শোন, এই রাত, এই ভোর, যতটুকু পুরুষের ততটুকু তোর। মনে হয় যে আমরা এই রকম স্লোগানের সঙ্গে গলা মিলিয়ে এই কথাটাই বলি, যতটুকু পুরুষের, কেবল এই রাত ভোর বলে না, যা আছে সবকিছুই যতটুকু পুরুষের ততটুকু তোর, অর্থাৎ সেই নারীটি হোক। আমরা আবদ্ধ হয়ে যাই সমান অধিকারে। আজ এই পুরুষতান্ত্রিকতা বাদ দিয়ে আমরা আসল মানবতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা এই আন্দোলনে বেঁধে বেঁধে থাকি। আর সবার শেষে বলি, যে স্লোগান এখন প্রত্যেককে নাড়া দিচ্ছে, ফেসবুকে ছুঁয়ে গেছে, ছড়িয়ে গেছে, সেই স্লোগানটা বলে আজকের এপিসোড শেষ করব। আমরা এই উৎসবে ফিরছি না মানে ফিরছি না।